ভায়া মেকাচ্ছি, সাবধানে চালিও ভায়া। এত সোনা নিয়ে যাচ্ছি, দেশে যেভাবে ডাকাতের উপদ্রব বেড়ে চলেছে তাতে রীতিমতো ভয় করছে ভায়া। ঠিকই বলেছ ভায়া। এই বেলা গ্যাং যেভাবে মাথা চারা দিয়ে উঠেছে, আমাদের কাজ করাটাই। এই 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 দাঁড়া, কোথায় আছিস? এই মেলবোর্ন। গাড়িতে কি আছে? হ্যাঁ, সোনা? না মানে হ্যাঁ। এই চললাম গাড়ি থেকে। এই সোনা আমাদের। তো তোমাদের মানে? তোমরা কারা? কেন, ব্যালাড গ্যাংয়ের নাম শোনা হয়নি চাঁদু? আমরাই সেই গ্যাং, আর আমি হলাম এদের লিডার ব্ল্যাক জ্যাক্স। চললাম এবার, নাম। না, নামবো না। এই সোনা নিয়ে আমরা মেলবোর্ন যাচ্ছি। প্রাণ থাকতেও আমরা এটা হাত ছাড়া করব না। এই তোমরা যাও, আটকাও ওদের। বটে, তাহলে এটা দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখতে পাচ্ছিস 6টা গুলি রয়েছে এতে, আর তোরাও রয়েছিস 6 জন। এক গুলিতে এক একটা খুলি উড়িয়ে দেবো। কিন্তু এই তোরা যা, স্যাডেল খালি কর। আর এই যে ড্রাইভার, এই আমার মুখটা ভালো করে দেখে রাখ। মালিককে গিয়ে বলিস তার সোনা এই ব্যালাড গ্যাংয়ের কাছে সযত্নে গচ্ছিত থাকবে, কেমন? কি, কেমন আছেন সকলে? ভালোই আছেন আশা করি। নমস্কার, আমি রূপা। আপনাদের ভালোবাসায় একটা দীর্ঘ বিরতির পর দ্য টেলস অফ ফিনিক্স আবারও ফিরল তার গল্পের সরণিতে। আর ফিরল কাকে নিয়ে? 221B বেকার স্ট্রিটের সেই আপন ভোলা খামখেয়ালি ব্যক্তি, যিনি নিমেষে সলভ করে দিতে পারেন যে কোনো জটিল কেস। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজ আমাদের এই গল্পের আসরে উপস্থিত সেই বিশ্ববিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস। তাহলে চলুন দেখি মহোদয় এবার কোন কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া, রক্তস্নাত, ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। আসুন শুনে নি স্যার আর্থার কোনান ডয়েলের গল্প অবলম্বনে আজকের আমাদের বিশেষ নিবেদন দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। গল্পের শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন, তাই পুরো গল্পটি শুনে সঠিক উত্তরটি লিখে যান কমেন্ট বক্সে। সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব পরবর্তী গল্পে। আর এখন শুনতে থাকুন দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। সেদিন সকালবেলা আমার স্ত্রীর সাথে ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। হঠাৎ আমাদের পরিচারিকা একটা টেলিগ্রাম নিয়ে এলো। টেলিগ্রামটা এসেছে আমার বন্ধু শার্লক হোমসের কাছ থেকে। তাতে লেখা, মাই ডিয়ার ওয়াটসন, পশ্চিম ইংল্যান্ডের বসকম ভ্যালি থেকে একটা টেলিফোন পেলাম। অতি সত্বর ওখানে যেতে হবে। আর তুমি তো জানোই ওখানকার বাতাস এবং সিনারি কতটা সুন্দর। তাই যদি হাতে 2 দিন সময় থাকে তবে আজ 11:15 মধ্যেই প্যাডিংটনে চলে এসো। কি ঠিক করলে? আমার স্ত্রী জিজ্ঞেস করলেন, তুমি যাবে? আমি সত্যি বুঝতে পারছি না কি বলবো। হাতে এতগুলো কাজ রয়েছে। সে অ্যানস্ট্রো তো নয় তোমার কাজগুলো করে দেবে, আর তুমিও তো এই ব্যস্ততার মধ্যে একটু অবসর খুঁজছিলে। তাই আমার মনে হয় এই চেঞ্জটা তোমার জন্য ভালোই হবে। আর তাছাড়া মিস্টার হোমসের কাজকর্মের প্রতি তো তোমার সবসময় ইন্টারেস্ট দেখেছি। তাই আমার মনে হয় তোমার যাওয়াই উচিত। ঠিকই বলেছ। হোমসকে না বলাটা উচিত হবে না, কিন্তু যদি যেতে হয় তাহলে আধ ঘন্টার মধ্যে সমস্ত জিনিসপত্র প্যাক করে নিতে হবে। তাই করো, এই ব্যাপারটা তো নতুন কিছু নয় তোমার কাছে, তাই না? তা বটে,
আফগানিস্তানে ক্যাম্প লাইফের অভিজ্ঞতা আমাকে একজন যাকে বলে পাংচুয়াল ট্রাভেলার করে তুলেছিল। এছাড়া আমার চাহিদাও ছিল খুবই সামান্য, ফলে সব গোছ কাজ করে নির্ধারিত সময়ের বেশ কিছু আগে একটা গাড়ি ধরে পৌঁছে গেলাম প্যারিংটন স্টেশনে। গিয়ে দেখি হোমস একটা লম্বা ধূসর বর্ণের পোশাক পরে আর মাথায় একটা কাপড়ের টুপি এঁটে প্ল্যাটফর্মের এ প্রান্ত থেকে ও প্রান্তে পায়চারি করছে। ওই পোশাকে ওর ওই লম্বা স্থূলকায় দেহটা যেন আরো বিশাল দেখাচ্ছে। আমাকে দেখেই ও বলে উঠল, ওয়াটসন, তুমি আসায় আমি যে কতটা খুশি হয়েছি কি আর বলবো। তুমি নিশ্চয়ই জানো তোমাকে আমি সম্পূর্ণ ভরসা করতে পারি, তাই তোমার মতো একজন সঙ্গে থাকাটা আমার কাছে কতটা পার্থক্য করে দেয়। আসলে স্থানীয় লোকেদের থেকে যে সাহায্য পাবো না তা নয়, কিন্তু তা হয় কোনো একজনের প্রতি পক্ষপাত দুষ্ট, নয়তো একেবারেই মূল্যহীন। তাই তোমাকেই বিশেষভাবে চাইছিলাম আমি। ট্রেনের দুটো কর্নার সিট দখল করে বসলাম। হোমস ওর সাথে বেশ কিছু কাগজপত্র এনেছিল। সেগুলো পড়তে পড়তে দেখলাম বেশ কিছু তথ্য ও নোট করে নিল। এরপর হঠাৎ করে সেসব কাগজপত্রগুলো দলা পাকিয়ে র্যাকের উপর ছুঁড়ে ফেলে বলল, আচ্ছা ওয়াটসন, তুমি এই কেসটার ব্যাপারে কিছু শুনেছ বা কিছু জানো এ ব্যাপারে? এক বর্ণও না। আরে আমি তো কয়েকদিন ধরে নিউজ পেপার পড়ার সময়ই পাইনি। আমি বেশ কয়েকদিন ধরে প্রায় সব পেপারই কেটে ফেলেছি, বাট ডিটেলসে কিছুই জানতে পারিনি এখনো। অ্যাকচুয়ালি এই লন্ডনের মিডিয়া সেভাবে কোনো তথ্যই দিতে পারছে না। তবে হ্যাঁ, এর মধ্যে যতটা জানতে পেরেছি তাতে কেসটা আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও আসলে মোটেই সহজ না, বরং বেশ জটিল। কথাটা কেমন যেন পরস্পর বিরোধী শোনাচ্ছে। কিন্তু এটাই সত্যি, যে অপরাধ যত বেশি সাধারণ, মানুষের সামনে তাকে তুলে ধরা ততই কঠিন। তবে এক্ষেত্রে যে ব্যক্তি খুন হয়েছেন তার ছেলের বিরুদ্ধে একটা ভীষণ সিরিয়াস কেস খাড়া করা হয়েছে। ও, তাহলে এটা খুন? হ্যাঁ, ওয়েল, আপাতত তাই মনে হচ্ছে। তবে যতক্ষণ না আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারছি না, মাই ডিয়ার ওয়াটসন। আচ্ছা, এখন আপাতত বসকম ভ্যালি মিস্ট্রি নিয়ে যা জানতে পেরেছি সেটাই সংক্ষেপে বলি তোমায়। বসকম ভ্যালি হল হেয়ারফোর্ডশায়ারের রস এলাকার কাছে অবস্থিত একটা কান্ট্রি ডিস্ট্রিক্ট। সেখানকার একজন বড় জমিদার মিস্টার জন টার্নার অস্ট্রেলিয়ায় প্রচুর পয়সা উপার্জন করে বেশ কিছু বছর আগে দেশে চলে আসেন। হ্যাদারলিতে তার একটি ফার্ম তিনি ভাড়া দিয়েছিলেন মিস্টার চার্লস ম্যাকার্থি নামক এক ব্যক্তিকে, যিনিও ছিলেন একজন এক্স অস্ট্রেলিয়ান। ওদেশে এরা একে অপরকে চিনতেন, তাই এদেশে এসেও যতটা সম্ভব একে অপরের কাছাকাছি থাকার চেষ্টা করতে লাগলেন। টার্নার ছিলেন ধনী, তাই ম্যাকার্থি হলেন তার ভাড়াটে। তবে কিছু শর্তও ছিল বলে মনে হয়। যাই হোক, টার্নারের একটা 18 বছরের মেয়ে রয়েছে, আর মিস্টার ম্যাকার্থির আছে ওই একই বয়সে একটি ছেলে। কিন্তু দুর্ভাগ্যবশত দুজনের কারো স্ত্রী জীবিত নেই। ম্যাকার্থির পরিবারে তার ছেলে ছাড়া আছে মাত্র 2 জন চাকর। অপরদিকে টার্নারের পরিবার বেশ বড়, প্রায় হাফ ডজন। যদিও বিভিন্ন খেলাধুলা বা স্থানীয় কোনো মিটিংয়ে তাদের দেখা যেত, তবুও এই দুই পরিবারই যেন তাদের ইংরেজ প্রতিবেশীদের কিছুটা এড়িয়ে চলতেন। হ্যাঁ, ওয়েল, এই দুই পরিবারের সম্পর্কে এইটুকু তথ্যই আমি সংগ্রহ করতে পেরেছি, মাই ডিয়ার ওয়াটসন। আচ্ছা, এবার আসল ঘটনায় আসি। গত সোমবার অর্থাৎ 3 জুন ম্যাকার্থি তার হ্যাদারলির বাড়ি ছেড়ে দুপুর 3টে নাগাদ বসকম পুলের দিকে যান। এই বসকম পুল হল বসকম ভ্যালির মধ্যে অবস্থিত একটা ছোট্ট হ্রদের মতো। যাই হোক, যেটা জানতে পেরেছি, তিনি সকালে তার চাকরকে জানান তিনি একটু তাড়াহুড়োয় রয়েছেন, কারণ দুপুর 3টে নাগাদ তার একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওই বসকম পুলের কাছে। বাট আনফর্চুনেটলি সেই অ্যাপয়েন্টমেন্ট সেরে তিনি আর জীবিত ফিরে আসেননি। হ্যাদারলি ফার্ম হাউস থেকে বসকম পুলের দূরত্ব প্রায় 1/4 মাইল। এই যাত্রাপথে তাকে যেতে দেখেছে মাত্র 2 জন। প্রথম জন হলেন এক মহিলা, যার নাম আমরা জানি না,
আর দ্বিতীয়জন উইলিয়াম ক্রাউডার, মিস্টার টার্নারের একজন কর্মচারী। দুজনেই সাক্ষ্য দেন যে মিস্টার ম্যাকার্থিকে তারা একাই বসকম পুলের দিকে যেতে দেখেছিলেন। তবে আসল ইন্টারেস্টিং ব্যাপার হল, ক্রাউডার জানান যে ম্যাকার্থিকে দেখার কিছু পরেই তার ছেলে মিস্টার জেমস ম্যাকার্থিকে দেখা যায় বন্দুক হাতে ওই একই দিকে হেঁটে যেতে। স্পষ্টতই তার মনে হয় যে ছেলে বাবাকে ফলো করছে। এরপর বাবাও ছেলে বসকম পুলের চারপাশের ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যান। ক্রাউডার আর তাদের দেখেননি, কিন্তু বসকম ভ্যালি এস্টেটের লজ কিপারের কন্যা পেশেন্স মোরেন তখন সেই বনে ফুল তুলছিল। সে স্পষ্ট শুনতে পায় জঙ্গলের সীমানায় হ্রদের ধারে বাবা ও ছেলের মধ্যে তুমুল তর্কাতর্কি চলছে, এবং সিনিয়র ম্যাকার্থি তার ছেলের সাথে খুব কড়া ভাষায় কথা বলছেন। এর কিছু পরেই সে দেখে জেমস উত্তেজিত হয়ে তার বাবার গায়ে হাত তুলতে যাচ্ছে। মেয়েটি স্বভাবতই ভয় পেয়ে যায় এবং লজে ফিরে এসে তার মাকে সমস্ত ঘটনা জানায়। এর কিছুক্ষণের মধ্যেই জেমস তাদের লজে এসে জানায় যে তার বাবা জঙ্গলে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং সে লজ কিপারের সাহায্য চায়। তাকে ফলো করে গিয়ে দেখা যায় পুলের ধারে পড়ে রয়েছে মিস্টার ম্যাকার্থের মৃতদেহ। তার মাথায় সম্ভবত জেমসের বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে, কারণ সেটা মৃতদেহ থেকে কিছু দূরে ঘাসের উপর পড়েছিল। এই ঘটনায় জেমসকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয় এবং তদন্তের উপর ভিত্তি করে মঙ্গলবার তার উপর ইচ্ছাকৃত হত্যার চার্জ আনা হয়। এরপর বুধবার রসের ম্যাজিস্ট্রেট কেসটা পরবর্তী শুনানির জন্য রেফার করে দেন। করোনার এবং পুলিশ কোর্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপাতত এইটুকুই জানতে পেরেছি। এর চেয়ে সহজ কেস আর হয় না। আমি মন্তব্য করলাম, যদি সব সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সই জুনিয়র ম্যাকার্থিকে অপরাধী বলে চিহ্নিত করে, তাহলে তুমি আর কি করবে? হ্যাঁ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স খুবই জটিল বিষয়, মাই ডিয়ার ওয়াটসন। হোমস বেশ চিন্তিত হয়ে উত্তর দিল, হ্যাঁ, আসলে কি জানো ওয়াটসন, ওপর থেকে মনে হচ্ছে এটা ওই একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে, কিন্তু আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউগুলো একটু পরিবর্তন করি, তখন দেখব এই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলোই এই কেসের সম্পূর্ণ অন্য একটা দিক আমাদের চোখের সামনে তুলে ধরেছে। হ্যাঁ, এটা ঠিক যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছেলেটার বিরুদ্ধে বলে প্রথম দেখায় তাকেই অপরাধী বলে মনে হচ্ছে, কিন্তু ওয়াটসন, ওই এলাকায় এমন কিছু মানুষজন রয়েছে যারা বিশ্বাস করেন এই জুনিয়র ম্যাকার্থি সম্পূর্ণ নির্দোষ। আর এর মধ্যেই অন্যতমা মিস্টার জন টার্নারের মেয়ে। এরা বেশ করে আমাদের লেস্ট্রেটকে ধরেছে কেসটা সলভ করার জন্য, আর লেস্ট্রেট এতে বেশ বিভ্রান্ত হয়েই বলতে পারো খবর পাঠিয়েছে আমাকে। আর এই জন্যই আমরা দুজন বাড়িতে বসে ব্রেকফাস্ট করার পরিবর্তে 50 মাইল প্রতি ঘন্টায় উড়ে চলেছি পশ্চিমের উদ্দেশ্যে। তবে প্রমাণগুলো এতই স্পষ্ট যে মামলায় তুমি কতটা কি করতে পারবে সেটাই হলো ভাববার বিষয়। তা বটে, তবে কি জানো ওয়াটসন, ধ্রুব সত্যের চেয়ে বেশি আর কেউ প্রতারণা করে না। আমি অবাক হয়ে চাইলাম। হোমস বলে চলল, কে বলতে পারে, আমরা হয়তো ওখানে এমন কোনো সত্যের মুখোমুখি হতে চলেছি যেটা লেস্ট্রেটের কাছে কখনোই স্পষ্ট ছিল না। ধরো, আমি যদি বলি তোমার বেডরুমের জানলাটা ডান দিকে, এটা আমার কাছে একদম স্পষ্ট, কিন্তু লেস্ট্রেটের কাছে কি না দেখি সেটা স্পষ্ট হবে? কিন্তু এটা তোমার কাছেই বা স্পষ্ট হলো কি করে? মাই ডিয়ার ওয়াটসন, আমি যে তোমাকে চিনি খুব ভালো করে। রোজ সকালে উঠে দাড়ি কামানো তোমার অভ্যেস, তাই আজ যখন দেখছি তুমি দাড়িটা কামিয়েছ তাড়াহুড়োতে, তখন ধরেই নেওয়া যায় তুমি তোমার শোয়ার ঘরেই কাজটা করেছ। কেমন? এবার দেখছি তোমার ডান গালের দাড়িটা বাঁ গালের চেয়ে বেশি পরিপাটি করে কামানো, তাই এটা তো সহজেই বলা যায় যে ডান দিকের জানলা দিয়ে আসা আলোতে কামিয়েছ বলেই দুগালের কামানো দাড়ির মধ্যে তাই এই তারতম্য ঘটেছে। সেটা অনুমান করা কি খুব কঠিন ওয়াটসন? হোমসের পর্যবেক্ষণ শক্তি আরো একবার আমাকে অবাক করে দিল। আমি অবাক চোখে তাকিয়ে আছি দেখে ও হেসে বলল, যাই হোক, এক্সাম্পল ছেড়ে এবার কেসে ফোকাস করা যাক। দেখো ওয়াটসন,
এখনো পর্যন্ত এই কেসটায় কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট আমার কাছে স্পষ্ট। কি পয়েন্ট? প্রথমত, ছেলেটিকে ঘটনাস্থল থেকে অ্যারেস্ট করা হয়নি, সেটা হয়েছে হ্যাদারলি ফিরে আসার পর। দ্বিতীয়ত, ইনভেস্টিগেশন ইন্সপেক্টর এটাও জানিয়েছেন জুনিয়র ম্যাকার্থিকে যখন অপরাধী হিসেবে চিহ্নিত করা হয় তখন সে মোটেই অবাক হয়নি, বরং জানিয়েছে সে জানতো এটাই তার নিয়তি। আর এই পয়েন্টটাই করোনার জুরির মন থেকে সব সন্দেহ দূর করে দেয়। হ্যাঁ, তো এটা তো এক রকমের কনফেশনই হলো, তাই না? না, হলো না, কারণ এরপরেই ম্যাকার্থি বলে সে নির্দোষ। এত জঘন্য একটা কাজ করার পর যে কেউ নিজেকে নির্দোষী বলবে, এটাই স্বাভাবিক। না হে ওয়াটসন, না, বরং উজ্জ্বল এক ফালি মেঘের মধ্যে এটাই এখন একমাত্র ফাটল আমার কাছে। দেখো, ছেলেটা যদি গ্রেফতারের সময় বাধা দিত বা প্রতিবাদ করত তাহলেই বরং আমার সন্দেহটা তার উপর গিয়ে পড়ত। কিন্তু সে জানে বাবার সাথে তার কথা কাটাকাটির পরে বাবা খুন হয়েছে। দ্যাটস মিন এই খুনের প্রাইম সাসপেক্ট সে নিজে। এটা জানার পরও সে পুলিশের কাজে বিন্দুমাত্র বাধা না দিয়ে তাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছে। এটাই ওয়াটসন, এটাই, এই ব্যাপারটাই তার উপর থেকে আমার সব সন্দেহ দূর করে দিচ্ছে। অনেক লোককে কিন্তু এর চেয়েও কম প্রমাণের ভিত্তিতে ফাঁসি দেওয়া হয়েছে। আমি মাথা নাড়ালাম। হোমস বলল, অনেক লোককে তো ভুল বিচারের ভিত্তিতেও ফাঁসি দেওয়া হয় ওয়াটসন। তা বটে। আচ্ছা, এই গোটা ব্যাপারটা নিয়ে ছেলেটার নিজের বক্তব্য কি? এই একটা বিষয় নিয়ে আমি একটু ভয়ে ভয়ে রয়েছি ওয়াটসন, যদিও ছেলেটার বক্তব্যের দু একটা ব্যাপার বেশ ইঙ্গিতপূর্ণ। তাই নাকি? কি ব্যাপার? হ্যাঁ, নিজেই পড়ে নাও। বলেই হোমস ওর সঙ্গে থাকা পেপারের বান্ডিলটা থেকে একটা কাগজ বের করে আমার দিকে বাড়িয়ে দিল। দেখলাম তাতে এই কেস নিয়ে জুনিয়র ম্যাকার্থি বক্তব্য লেখা রয়েছে। খুব মন দিয়ে পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, মৃত ব্যক্তির একমাত্র পুত্র মিস্টার জেমস ম্যাকার্থিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যে বয়ান দেন তার নিম্নরূপ। আমি 3 দিন ব্রিস্টলে ছিলাম। 3 তারিখ সকালে বাড়ি ফিরে দেখি বাবা বাড়িতে নেই। আমাদের কাজের মেয়েটি জানায় বাবা নিজের ঘোড়ার গাড়ি নিয়ে ওই জন কবের সাথে রসের দিকে গেছে। আমিও আর কিছু বলি না, ঘরে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির সামনে উঠোনে একটা গাড়ির চাকার শব্দ শুনতে পাই। জানলা দিয়ে দেখি বাবা গাড়ি থেকে নেমে দ্রুত পদে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমিও তাড়াতাড়ি বন্দুকে গুলি ভরে বেরিয়ে পড়লাম। জানতাম না বাবা আসলে কোন দিকে গেছে, কিন্তু কি মনে হতেই আমি ওই বসকম্ব পুলের দিকেই হাঁটা লাগালাম। পথে আমার সঙ্গে দেখা হলো উইলিয়াম ক্রাউডারের, যেমনটা সে তার বয়ানে বলেওছে। কিন্তু একটা ব্যাপার সে ভুল ভেবেছিল। সে ভেবেছিল আমি বন্দুক হাতে আমার বাবাকে ফলো করছি। কিন্তু সত্যি বলতে বাবা কোন দিকে গেছে সেই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। যাই হোক, বসকম পুলের 100 গজের মধ্যে যেতেই একটা কুঁই ধরনের ডাক শুনতে পাই। আর এই আওয়াজটা ছিল আমার বাবার আর আমার মধ্যে একটা ওই সাংকেতিক ভাষা আর কি। তাই আমার মনের স্বাভাবিক প্রতিক্রিয়ায় পুলের দিকে এগিয়ে গেলাম। দেখলাম বাবা পুলের ধারে দাঁড়িয়ে আছেন, আশেপাশে কেউ কোথাও নেই। কিন্তু আমাকে দেখে তিনি বেশ অবাক হলেন। বেশ কর্কশ গলায় আমাকে জিজ্ঞেস করেন যে আমি সেখানে কি করছি। সেখান থেকে আমাদের মধ্যে এক প্রস্থ কথা কাটাকাটিও শুরু হয় এবং একসময় তা হাতাহাতিতে পৌঁছে যায়। আমার বাবা ছিলেন একটু বদরাগী মেজাজের, তাই নিজের ওপর থেকে কন্ট্রোল চলে যাচ্ছে দেখে আমি আর সময় নষ্ট করিনি। আমি সেখান থেকে হ্যাদারলি ফার্মের দিকে ফিরে আসি। কিন্তু ওই 150 গজের মতো আসতেই আমি পেছন থেকে একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। মানে বলতে পারেন আর্তনাদ আর কি। দৌড়ে সেখানে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে কাতরাচ্ছেন। তার মাথায় খুব গুরুতর আঘাত লেগেছে। আমি বন্দুক ফেলে ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিই, কিন্তু সাথে সাথেই তিনি মারা যান। আমি কয়েক মিনিট সেখানে চুপ করে বসে
তারপর মিস্টার টার্নারের লজ কিপারের কাছে যাই সাহায্য চাইতে। আর এই পুরো সময়টায় আমি সেখানে কাউকে দেখতে পাইনি। কিন্তু এটা কি করে সম্ভব আমি জানি না। আমি এও জানি না আমার বাবার মাথায় আঘাতটা কিভাবে লাগলো। তিনি যে খুব পপুলার ছিলেন তাও নয়। আসলে তার ওই বদরাগী মেজাজের জন্য কেউই তার সাথে তেমন মিশতে চাইতো না। তবে তার কোনো প্রকাশ্য শত্রু ছিল বলে আমি অন্তত জানি না। যাই হোক, এই ব্যাপারে আমার আর কিছু বলার নেই। এরপর করোনার তাকে জিজ্ঞাসা করেন, আপনার বাবা কি মারা যাওয়ার আগে কোনো স্টেটমেন্ট দিয়েছিলেন বা কিছু বলেছিলেন আপনাকে? না, তেমন কিছু তো তিনি বলতে পারেননি। তবে হ্যাঁ, তিনি বিড়বিড় করে কিছু যেন বলার চেষ্টা করছিলেন। আমি আকারে ইঙ্গিতে যেটুকু বুঝেছি, তিনি র্যাট সম্পর্কিত কিছু একটা বলতে চাইছিলেন। র্যাট মানে ইঁদুর? স্ট্রেঞ্জ। আচ্ছা, এই কথার কি অর্থ আপনি কিছু বলতে পারবেন? না, এই কথার কোনো অর্থ আমি খুঁজে পাইনি। আমি ভেবেছিলাম তিনি হয়তো কোনো প্রলাপ বকছেন। আচ্ছা, সেদিন আপনাদের মধ্যে ঠিক কি বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল? সরি, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। মানে তার সাথে এই ব্যাপারের কিন্তু কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, সেটা না হয় মহামান্য আদালতই বুঝবে, কিন্তু এই উত্তর না দিলে আপনার কিন্তু বিপদ আরো বাড়বে। বাড়ুক না কেন, বাড়ুক, সেটা আমি বুঝে নেব। তবুও আমি এর উত্তর দিতে চাই না। আচ্ছা, ওই কুই মানে চিৎকারটা, ওটা কি আপনার আর আপনার বাবার মধ্যে কোনো সংকেত আদান প্রদান করবার জন্য ছিল বলে আপনার মনে হয়? তাই হবে হয়তো। তাই যদি হয়, তাহলে আপনার বাবা কি করে আপনার উদ্দেশ্যে ওরকম একটা আওয়াজ করলেন? তিনি তো তখনও জানতেন না যে আপনি ব্রিস্টল থেকে ফিরে এসেছেন। তা তো আমি জানি না। এই কথা শুনে অপর একজন জুরি জিজ্ঞেস করেন, আচ্ছা, আপনি যখন দ্বিতীয়বার আপনার বাবার চিৎকার শুনে সেখানে ছুটে যান এবং আপনার বাবাকে ইনজিওর্ড হয়ে পড়ে থাকতে দেখেন, তখন সেখানে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন কি? তেমন কিছু তো মনে পড়ছে না। চোখের সামনে বাবাকে ওই অবস্থায় দেখে আর আমার কিছু মাথায় ছিল না। তবে হ্যাঁ, আমি যখন বাবার দিকে ছুটে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাঁ দিকটায় ওই গ্রে কালারের কিছু একটা পড়ে আছে। প্রবাবলি কোনো কোড বা প্লেট জাতীয় কিছু। পরে আমি সেটি খুঁজেছিলাম, কিন্তু আর সেখানে দেখতে পাইনি। এবার করোনার আবার তাকে জিজ্ঞেস করেন, তার মানে আপনি বলতে চাইছেন আপনি সাহায্য চাইতে যাওয়ার আগেই সেটা উধাও হয়ে যায়, নাকি আপনি চলে যাওয়ার পরে? সম্ভবত আগেই। আপনি একটু ভেবে বলতে পারবেন কি সেটা আসলে কি ছিল? না, আমার শুধু মনে হয়েছিল ওখানে কিছু একটা পড়ে আছে। আচ্ছা, বডি থেকে মোটামুটি কত দূরে ছিল সেটা? মোটামুটি 12 গজ তো হবেই। আর পুলের রেলিং থেকে? ওই একই মোটামুটি। তাহলে যখন সেটা সরিয়ে নেওয়া হয়, আপনি সেটার 12 গজের মধ্যে ছিলেন, তাই তো? হ্যাঁ, কিন্তু সেটা ছিল আমার পেছন দিকে, তাই আমি কিছুই দেখতে পাইনি। জেমস ম্যাকার্থির জিজ্ঞাসাবাদ এখানেই শেষ হয়। আই সি। কলমটা নিচের দিকটা পড়ে নিয়ে আমি বললাম, করোনার দেখছি তাঁর অন্তিম বক্তব্যে জুনিয়র ম্যাকার্থির প্রতি যথেষ্ট কঠোর মনোভাব পোষণ করেছেন। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ বাবার সাথে দেখা হওয়ার আগেই বাবাকে তাকে ইঙ্গিত করা, মৃত্যুর আগে বাবার সাথে কি বিষয়ে কথা কাটাকাটি হয় সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু না বলা, তারপর ধরো ইঁদুরের ব্যাপারটা বুঝতে না পারা, এই বিষয়গুলি তো ম্যাকার্থির বিরুদ্ধে বড় প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে এখানে। হোমস মৃদু হেসে ট্রেনের গদি আটা বেঞ্চির উপর টান টান হয়ে শুয়ে পড়ল। তারপর বলল, আরে ওয়াটসন, তুমি আর করোনার দুজনেই একটা কথা বুঝতে পারছো না।
ছেলেটা আর যাই হোক মিথ্যে কথা বলেনি। তুমি এতটা শিওর হচ্ছ কিভাবে? দেখো, তার কথায় অসঙ্গতি রয়েছে, এটা ঠিক, কিন্তু মিথ্যে যে বলবে সে কখনোই এমন কিছু বলবে না যার মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে, আর সেই অসঙ্গতির কারণেই তার উপরেই সন্দেহ গিয়ে পড়তে পারে। মানে ঠিক বুঝলাম না। ধরো, ছেলেটা যদি মিথ্যে বলার ক্ষমতা থাকতো তাহলে সে কল্পনার সাহায্য নিয়ে 3টে অলীক গল্প বানিয়ে বলে দিতে পারত, কিন্তু সেটাই সে করেনি। বলা ভালো, করতে পারেনি, আর তাই তার কথায় এই অসঙ্গতিগুলো ধরা পড়েছে। আর তোমাদের মতো কয়েকজন তার উপর এমন খড়গহস্ত হয়ে উঠেছে। যাই হোক, এই কেসে আমার পয়েন্ট অফ ভিউ থাকবে ছেলেটি সত্যি কথাই বলছে, আর সেজন্যই ঘটনাস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি কোনো কথাই বলবো না। বাই দ্য ওয়ে, আমরা সুইন্ডনের লাঞ্চটা সেরে নিতে পারি, কারণ আর 20 মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। অবশেষে সুন্দর স্ট্রাউড ভ্যালি পেরিয়ে প্রশস্ত ঝলমলে সেভানের উপর দিয়ে আমরা যখন রজের ছোট্ট এবং সুন্দর শহরটায় পৌঁছলাম, তখন প্রায় বিকেল 4টে। প্ল্যাটফর্মে নামতেই রোগা এবং ধূর্ত চেহারার লেস্ট্রেডকে দেখতে পেলাম। গ্রাম্য পোশাকেও স্কটল্যান্ড ইয়ার্ডের এই ধুঁতে অফিসারটিকে চিনে নিতে অসুবিধা হলো না আমাদের। দেখেই সে বলল, আরে মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আসুন আসুন, ওয়েলকাম টু রস। আচ্ছা, হেয়ারফোর্ড আর্মস হোটেলে আপনাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, কেমন? একটা গাড়ি লেস্ট্রেড আগে থাকতেই ঠিক করে রেখেছিল, তাতে করেই আমাদের হোটেলে পৌঁছে গেল। লেস্ট্রেড চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে সে বলল, আমি জানতাম মিস্টার হোমস, আপনি যা উদ্যমী লোক, সেন্স অফ ক্রাইমে না পৌঁছানো পর্যন্ত আপনি ঠিক শান্তি পাবেন না। Lestrade, it's such a nice compliment from you. তবে কি জানো তো, এটা পুরোটাই একটা ব্যারোমেট্রিক প্রেশারের ব্যাপার। তা বটে। আচ্ছা, আপনি নিশ্চয়ই আগে থেকেই খবরের কাগজ পড়ে আপনার নিজস্ব পয়েন্ট অফ ভিউ তৈরি করেই এসেছেন। তাও আপনাকে বলছে মিস্টার হোমস, কেসটা একদম দিনের আলোর মতো স্পষ্ট, এবং মামলা যত গড়াবে আরও স্পষ্ট হতে থাকবে। কিন্তু তাও মিস টার্নারের কথা ফেলে দিতে পারলাম না একেবারেই। তিনি বলেছেন তিনি আপনাকে চেনেন, আপনার কাজের ব্যাপারেও ওয়াকিবহল, অতএব আপনার সাথে কথা বলতে চান উনি। যদিও আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এই কেসে আপনার আর বিশেষ কিছু করার নেই, কিন্তু তিনি শুনতে নারাজ। তাই তিনি আপনার সাথে দেখা করতে একেবারে বদ্ধপরিকর যাকে বলে। ওই বাইরে গাড়ির শব্দ, বোধহয় তিনিই এলেন। লেস্ট্রেডের কথা শেষ হতে না হতেই প্রায় ঝড়ের মতো ঘরের ভিতর প্রবেশ করলো একটি মেয়ে। আমার মনে হলো জীবনে যত সুন্দরী মেয়ে দেখেছি তাদের মধ্যে এনার স্থান যে বেশ উপরের দিকে থাকবে তার বলার অপেক্ষা রাখে না। তার ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে আছে, গালে ফুটে উঠেছে একটা গোলাপি আভা, আর তার সমস্ত দুশ্চিন্তা আর উত্তেজনা গিয়ে জমা হয়েছে ওই দুটো জলজলে বেগুনি চোখে। তেমনি উত্তেজিতভাবে শার্লকের দিকে তাকিয়ে এসে বলল, মিস্টার হোমস, আপনি এসেছেন? বিশ্বাস করুন, আমি খুব খুশি হয়েছি। আমি এখানে ছুটে এসেছি শুধু এটুকু আপনাকে বলতে যে জেমস কিচ্ছু করেনি। আপনি প্লিজ ওকে এই দায় থেকে মুক্ত করুন। মিস্টার হোমস, আমি ওকে ছোটবেলা থেকে চিনি। আমি ওকে যতটা চিনি ততটা আর কেউ চেনে না, বিশ্বাস করুন। একটা মাছি মারতেও যার হাত কাঁপে, সে কি করে নিজের বাবাকে খুন করতে পারে? হোমস তাকে শান্ত করতে এবার তাড়াতাড়ি বলে উঠল, মিস্টার টার্নার, আপনি একটু শান্ত হন আর আমার উপর একটু ভরসা রাখুন। আমার বিশ্বাস মিস্টার ম্যাকার থেকে সব অপরাধ থেকে আমি মুক্ত করতে পারবো। আপনি সত্যি বলছেন মিস্টার হোমস? আপনি তো সবটাই পড়েছেন। কোনো ক্লু পেয়েছেন কি, বা কোনো লুপহোল? আচ্ছা, আপনার পার্সোনাল ওপিনিয়ন কি? ও কি নির্দোষ? আমার তো তাই মনে হয়। মিস টার্নার এবার লেস্ট্রেডের দিকে একটা জ্বলন্ত দৃষ্টি হেনে বলল, কি ইন্সপেক্টর লেস্ট্রেড, আমি বলেছিলাম না উনি পারবেন? আপনি নিজের কানেই শুনলেন তো? লেস্ট্রেড একটু কাঁধ ঝাঁকিয়ে বলল,
কিন্তু ম্যাডাম, আমি এখনো বলবো যে উনি বড্ড তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কিন্তু তারপরেও উনিই ঠিক, আমি জানি সেটা। জেমস এ কাজ করেনি। আর রইল ওর বাবার সাথে ওর ঝগড়ার কথা, সেটা হয়েছিল আমাকে নিয়েই। আমি খুব কনসার্ন ছিলাম, তাই ও করোনারকে কিছু বলেনি এই ব্যাপারে। আপনি এতটা শিওর কি করে? হোমস জিজ্ঞেস করল। মেয়েটি বলল, দেখুন মিস্টার হোমস, এটা কোনো কিছু লুকোনোর সময় নয়, তাই সবটা বোঝাতে আমি খুলেই বলছি। মিস্টার ম্যাকগ্রাথি চাইতেন আমি আর জেমস একে অপরকে বিয়ে করি, কিন্তু আমরা দুজন সেটা কখনোই চাইনি। আমরা ছোটবেলা থেকেই একে অপরকে ভাই বোনের মতো দেখেছি। আর তাছাড়া জেমস আর আমি এখনো যথেষ্ট ইয়াং, তাই আমরা কেউই এই ব্যাপারটা এগোতে দিতে চাইতাম না। আর এটা নিয়ে জেমস আর ওর বাবার মধ্যে একটা মতবিরোধ লেগেই থাকতো। আচ্ছা, আপনার বাবার এই বিষয়ে কি মত? তিনিও এটার বিরুদ্ধে। অ্যাকচুয়ালি মিস্টার ম্যাকগ্রাথি ছাড়া আর কেউই এই সম্পর্কটার পক্ষে ছিল না। হোমস একবার তীক্ষ্ণ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো মিস টার্নারের দিকে। মেয়েটার ফর্সা সতেজ গালে একটা লাল আভা দেখা দিল। হোমস বেশ স্বাভাবিকভাবেই বলল, ওয়েল মিস্টার, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনফরমেশনস। আচ্ছা, কাল একবার আপনার বাবার সাথে দেখা হতে পারে কি? তা হতে পারে, তবে আমি জানি না ডক্টর এটা অ্যালাউ করবেন কিনা। ডক্টর? হ্যাঁ, আপনি জানেন না, আমার বাবা তো খুবই অসুস্থ, একেবারে শয্যাশায়ী। ডক্টর উইলসন বলেছেন ওনার নার্ভাস সিস্টেম একেবারে ভেঙে পড়েছে। দেখুন, আমার বাবা কোনোদিনই তেমন সুস্থ সবল ছিলেন না, কিন্তু এই ঘটনায় যেন আরও ভেঙে পড়েছেন। আসলে মিস্টার ম্যাকগ্রাথি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি আমার বাবাকে সেই ভিক্টোরিয়ায় থাকার সময় থেকে চিনতেন। হ্যাঁ, কি বললেন? ভিক্টোরিয়া? এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, উনি খনিতে খনিতে কাজ করতেন, সোনার খনিতে। বুঝেছি। তার মানে সেখানেই মিস্টার টার্নার তার যাবতীয় অর্থ উপার্জন করেছিলেন, কি তাই তো? একদম ঠিক। থ্যাংক ইউ মিস টার্নার, আপনার দেওয়া এই ছোট্ট ছোট্ট তথ্যগুলো আমাকে অনেক সাহায্য করবে। থ্যাঙ্কস আ লট। একটা রিকোয়েস্ট করব আপনাকে মিস্টার হোমস। ইয়া শিওর, বলুন না। কাল যদি আপনি জেলে জেমসের সাথে দেখা করতে যান, ওকে প্লিজ এটা বলবেন যে আমি বিশ্বাস করি যে ও নির্দোষ। প্লিজ বলবেন কিন্তু। নিশ্চয়ই বলবো মিস টার্নার। থ্যাঙ্কস আ লট মিস্টার হোমস। আচ্ছা, আমি এখন আসি কেমন? আসলে বাবা খুব অসুস্থ, তাকে বেশিক্ষণ একা রাখা ঠিক নয়। ও হ্যাঁ, কাল যদি কোনো খবর পান আমাকে অবশ্যই জানাবেন কিন্তু, কেমন? আসছি। যেমন ঝড়ের বেগে এসেছিলেন তেমনই ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেলেন মিস টার্নার। বাইরে রাস্তায় তার গাড়ির শব্দ শোনা গেল। কয়েক মিনিট নিস্তব্ধ থেকে লেস্ট্রেড বলল, আপনার কাজ দেখে আমার লজ্জা হচ্ছে মিস্টার হোমস। শুধু শুধু মেয়েটাকে আশা দিলেনই বা কেন, যেখানে হয়তো শুধুই হতাশা অপেক্ষা করছে? হ্যাঁ, আমি হয়তো অত নরম নই, কিন্তু এতটা নিষ্ঠুরও আমি হতে পারবো না, বিশ্বাস করুন। হোমস নিরুত্তাপ কণ্ঠে বলল, মাই ডিয়ার লেস্ট্রেড, তুমি যাই বলো, আমি কিন্তু মনে করি ওই ছেলেটাকে নির্দোষ প্রমাণ করার একটা অস্পষ্ট রাস্তা আমি দেখতে পেয়েছি। আচ্ছা, জেলে তার সাথে দেখা করার কোনো অর্ডার তোমার কাছে আছে? হ্যাঁ আছে, কিন্তু শুধু আমার আর আপনার জন্য। হ্যাঁ, তাহলে তো আজই যাওয়া যেতে পারে। আচ্ছা, এখন বেরোলে ট্রেন পাওয়া যাবে তো? যাবে। তাহলে তাই চলো, যাওয়া যাক। আর ওয়াটসন, একদম চিন্তা করো না, ঘন্টা দুয়েকের ব্যাপার, তারপরই আমরা ফিরে আসব। হোমস আর লেস্ট্রেডের সাথে আমিও গেলাম স্টেশন অবধি। ওদের ট্রেনে তুলে দিয়ে কিছুক্ষণ ইতিউতি ঘুরে বেড়ালাম এই ছোট্ট সুন্দর শহরটার বিভিন্ন রাস্তায়। তারপর হোটেলে ফিরে একটা উপন্যাস নিয়ে বসলাম, কিন্তু মনের যা অবস্থা, উপন্যাসে মন বসল না। অগত্যা এই কেসের বিভিন্ন দিক নিয়ে ভাবতে লাগলাম। প্রথমত,
জেমস ম্যাকার্থি যদি সত্যি কথা বলে, তবে তার বাবাকে ছেড়ে চলে যাওয়া এবং আবার তার কাছে ফিরে আসার মধ্যে ঠিক কি ঘটল যার জন্য ঘটনাটা এরকম নারকীয় রূপ নিল। দ্বিতীয়ত, সার্জেনের জবানবন্দি অনুযায়ী মিস্টার ম্যাকার্থিকে কোন এক ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আঘাত করা হয়েছে, আর সেটা করা হয়েছে মাথার পিছন থেকে। এই পয়েন্টটা কিছুটা জেমসের পক্ষে যাচ্ছে, কারণ ঝগড়ার সময় সে ছিল তার বাবার মুখোমুখি। আবার আঘাত করার সময় মিস্টার ম্যাকার্থি জেমসের দিক থেকে পিছনে ফিরেছিলেন। এই থিওরিটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না একেবারেই। না, এই ব্যাপারটা নিয়ে হোমসের সাথে একবার আলোচনা করতে হবে। তৃতীয়ত, মৃত্যুর ঠিক আগে মিস্টার ম্যাকার্থি যে ইঁদুরের সাথে সম্পর্কিত কিছু একটা বলতে চেয়েছিলেন, সেটা কি শুধুই প্রলাপ, নাকি এর ভিতরেই লুকিয়ে রয়েছে রহস্যের আসল চাবিকাঠি? এছাড়াও জেমসের ওই ধূসর কিছু দেখার ঘটনাটা, যদি সেটা ওভারকোট হয়, তাহলে সেটা কার? খুনির। তাহলে বলতে হয় খুনি তখন কাছাকাছি ছিল, এবং জেমস যখন তার বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়েছিল, ঠিক তখনই সে আড়াল থেকে বেরোয় এবং ওভারকোটটা তুলে নিয়ে আবার অদৃশ্য হয়ে যায়। মাথাটা গুলিয়ে উঠেছিল। সেটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে আমি দুশ্চিন্তাগুলো মন থেকে তাড়ানোর চেষ্টা করলাম। সত্যি পুরো ব্যাপারটাই যেন একটা বিরাট রহস্য, একটা বিরাট অসম্ভব কিছু মনে হচ্ছে। লেস্ট্রেড বা হোমস কারোর থিওরি যেন উড়িয়ে দিতে পারলাম না। হোমসের ফিরতে বেশ দেরি হলো। দেখলাম ও একাই ফিরেছে। লেস্ট্রেডের কথা জিজ্ঞেস করে হোমস বলল সে শহরই থেকে গেছে। আমি জিজ্ঞেস করলাম, দেখা হলো জেমসের সাথে? কিছু বলল সে? না, তেমন কিছু না। সে কি, কোনো আশার আলো দেখা গেল না? না হে ওয়াটসন, আমি ভেবেছিলাম ছেলেটা জানে কে খুন করেছে, কিন্তু বলতে চাইছে না। আজ দেখলাম সেও আমাদের সবার মতোই বিভ্রান্ত হয়ে রয়েছে। তবে যা মনে হলো, ছেলেটার মনটা ভালো হলেও তাকে চটপটে বা বুদ্ধিমান খুব একটা বলা চলে না। তোমার কথা যদি সত্যি হয়, তবে মিস টার্নারের মতো একজন সুন্দরী মহিলাকে তিনি বিয়ে করতে চাইছেন না কেন? না, তার রুচির খুব একটা প্রশংসা আমি করতে পারছি না। ওয়াটসন, এখানে বেশ একটা বেদনাদায়ক গল্প আছে, বুঝলে? সেটাই বলি তোমায়, শোনো। এই যে ছেলেটি জেমস ম্যাকার্থি, মিস টার্নারকে পাগলের মতো ভালোবাসেন, কিন্তু প্রায় 2 বছর আগে ছেলেটার জীবনে একটা ট্র্যাজেডি ঘটে যায়। মিস টার্নার তখন বোর্ডিং স্কুলে ছিলেন। তখন সে স্বাভাবিকভাবেই এই জেমসকে ঠিক মতো চিনত না। সেই সময় জেমস ব্রিস্টলে এক বারমেডের খপ্পরে পড়ে এবং তার সাথে রেজিস্ট্রি করতে বাধ্য হয়। এই সত্যিটা সে কাউকে বলতে পারেনি, এমনকি নিজের বাবাকেও না। এরপর সেখানে এই রসে ফিরে আসে। তার বাবা তাকে চাপ দিতে থাকে মিস টার্নারকে বিয়ে করার জন্য। ছেলেটির অবস্থা একবার ভাবো বর্ষণ। একদিকে স্ত্রী তাকে চাপ দিচ্ছে, অন্যদিকে বাবা চাপ দিচ্ছে অন্য একজনকে বিয়ে করার জন্য। কি অবস্থায় তার দিন কাটছিল বুঝতে পারছো বর্ষণ? তবে খুশির খবর এই যে তাকে আর বেশি দিন এই যন্ত্রণা ভোগ করতে হবে না, কারণ তার এই অ্যারেস্ট হওয়ার খবর তার স্ত্রীর কাছে পৌঁছাতেই সে মেঘে বসেছে এবং জানিয়েছে বারমুডা ডকইয়ার্ডের তার প্রথম স্বামীর কাছে সে ফিরে যেতে চায়। তাই আমার মনে হয় এই খবর তাকে একটু হলেও স্বস্তি দিতে পারবে। ও হ্যাঁ, আরেকটা খবর তোমাকে দেওয়া হয়নি। ঘটনার দিন সকালে সে ফিরেছিল ওই ব্রিস্টলে তার স্ত্রীর কাছ থেকেই। কিন্তু শার্লক, ও যদি নির্দোষ হয়, তাহলে খুনটা কে করল? সেটাই হচ্ছে আসল রহস্য ওয়াটসন। তবে এখন আমি 2টো বিষয়ের উপর তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারি। প্রথমত, মিস্টার ম্যাকার্থি বসকম পুলের দিকে গেছিলেন কারণ সেখানে কারোর সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর সেটা কখনোই তার ছেলে হতে পারে না, কারণ ভদ্রলোক তখনও জানতেন না তার ছেলে ফিরে এসেছে। আর দ্বিতীয়টা হলো ওই কুই শব্দটা। মিস্টার ম্যাকার্থি তো তখন সেখানে তার ছেলের উপস্থিতি টেরই পাননি, আর ওরকম একটা আওয়াজ তিনি কার উদ্দেশ্যেই বা করলেন এবং কেন করলেন,
এই দুটো ক্রুশাল পয়েন্টের ওপরেই গোটা কেসটা দাঁড়িয়ে রয়েছে ওয়াটসন। হোমস বলেছিল পরের দিন বৃষ্টি নাও হতে পারে। সেই মতোই সকাল হতেই মেঘ মুক্ত আকাশে ঝলমলে রোদ দেখা দিল। সকাল 9টা নাগাদ লেস্ট্রেড গাড়ি নিয়ে এলে আমরা হেদারলি ফার্ম ও বসকম পুলের দিকে রওনা দিলাম। গাড়িতে যেতে যেতে লেস্ট্রেড বলল, একটা বেশ গুরুতর খবর আছে মিস্টার হোমস। মিস্টার টার্নার নাকি খুবই অসুস্থ, এখন তখন অবস্থা একেবারে। হোমস প্রশ্ন করল, তাই নাকি? তা বয়স কত হবে ভদ্রলোকের? প্রায় 60 ধরুন। আসলে দীর্ঘদিন বাইরে থাকার কারণেই তার শারীরিক অবস্থার এমন অবনতি হয়েছে। আর তাছাড়া মিস্টার মাকার্থির ঘটনাও তার মনে যথেষ্ট প্রভাব ফেলেছে। আফটার অল উনি ছিলেন মাকার্থির পুরনো বন্ধু, তার কম উপকার উনি করেননি। আর আমি যতদূর শুনেছি এই হ্যাথারলি ফার্মটা উনি বিনামূল্যেই ভাড়া দিয়েছিলেন মিস্টার মাকার্থিকে। তাই নাকি? দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ মিস্টার হোমস, আরও বিভিন্ন উপায়ে উনি মিস্টার মাকার্থিকে হেল্প করতেন, আর এটা ওখানকার মোটামুটি সবাই জানে। আচ্ছা লেস্ট্রেড, এই ব্যাপারটা তোমার অদ্ভুত লাগছে না? এই যে মিস্টার ম্যাকার্থি, যার নিজের সম্পত্তি বলতে তেমন কিছু নেই এবং বিভিন্নভাবে যিনি মিস্টার টার্নারের কাছে দায়বদ্ধ, তিনি নিজের ছেলের সাথে মিস্টার টার্নারের মেয়ের বিয়ে দেওয়ার জন্য এতটা উঠে পড়ে লেগেছিলেন কিভাবে, যেখানে মিস্টার টার্নার পর্যন্ত এই বিয়েতে রাজি ছিলেন না? তবে কি আমরা ধরে নিতে পারি যে মিস্টার ম্যাকার্থি জানতেন যে তার প্রতিবেশীর সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী ওই মেয়েটি, এবং তাকে পুত্রবধূ করতে পারলেই মিস্টার টার্নারের যাবতীয় সম্পত্তি তিনি একরকম নিঃশর্তে ভোগ করতে পারবেন? ভাবো হে লেস্ট্রেড, ভাবো। এর থেকে তুমি কিছু অনুমান করতে পারছো কিনা? অনুমান সিদ্ধান্ত এসবের সময় এখন নেই মিস্টার হোমস। তাই আমার মনে হয় এখন তত্ত্ব কল্পনা এসবের পিছনে না ছুটে আমাদের সত্যের মুখোমুখি দাঁড়ানো উচিত। ঠিকই বলেছ। তবে আসল সত্যের মোকাবিলা করা তোমার কাছে বেশ কঠিন হতে চলেছে লেস্ট্রেড। তবে আমার কাছে যেটা সত্য সেটা আবার আপনার কাছে বিশ্বাস করা যে বেশ কঠিন, সেটা বুঝতেই পারছি মিস্টার হোমস। কি সেটা? সেটা হলো মিস্টার মাকার্থির মৃত্যু হয়েছে তার ছেলের হাতে। আর এই বিপক্ষে যে কোনো থিওরি আমার কাছে চাঁদের আলোর সমান। কিন্তু কি জানো তো লেস্ট্রেড, চাঁদের আলো কুয়াশার থেকে উজ্জ্বল। বাই দ্য ওয়ে, আমি যদি খুব ভুল না করি, হ্যাদারলি ফার্মটা বাঁ দিকে পড়বে। হ্যাঁ, বাঁ দিকেই। হ্যাদারলি ফার্ম দেখলাম বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। দোতলা বিল্ডিং, স্লেটের ছাদ, ধূসর দেওয়ালে হলুদ লিচেনের দাগ। ধোঁয়াহীন চিমনিগুলো যেন কদিন আগে ঘটে যাওয়া বিভৎস ঘটনার সাক্ষ্য বহন করছে। দরজায় নক করতেই এক পরিচারিকা এসে দরজা খুলে দিলেন। এরপর হোমসের অনুরোধে তিনি মৃত গৃহস্বামীর একজোড়া বুট আমাদের দেখালেন। এ হলো সেই বুট জোড়া যা মৃত্যুর সময় তার পায়ে ছিল। এর সাথে নিয়ে এলেন জুনিয়র ম্যাকার্থির আরেক জোড়া বুট। যদিও তার বাবার মৃত্যুর সময় এগুলো তার পায়ে ছিল না, তবুও কেন জানি না হোমস 7-8টা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে জুতো জোড়া ভালো করে পরীক্ষা করল। তারপর সোজা উঠোনে নেমে এসে বসকম পুলের দিকে যাওয়ার রাস্তা ধরল। আমার বন্ধু শার্লক হোমস যখন কোনো সূত্র পায় তখন তার মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যায়, যা তাকে একেবারে অন্য মানুষ করে তোলে। এখানেও তেমনটাই হলো। দেখলাম ওর মুখ লাল, শক্ত কালো ভ্রুর নিচে চোখ দুটো জ্বলছে ইস্পাতের মতো, যেন কিছু একটা দেখতে পেয়েছে। ঠোঁট দুটো সংকুচিত, গলায় শিরাগুলো চাবুকের মতো ফুলে উঠেছে। নাসারন্ধ্রগুলো যেন শিকারী পশুর মতো কোনো কিছুর সবটুকু ঘ্রাণ আস্বাদন করে নিতে চাইছে। আমরা কয়েকটা প্রশ্ন করলাম, তার অর্ধেক তার কানে পৌঁছলো বলে মনে হলো না, আর যেগুলো পৌঁছলো সেগুলোর উত্তর এলো খুব অধৈর্যভাবে। তৃণভূমির উপর খুব অস্পষ্ট একটা পায়ে চলার পথ, তার মধ্যে দিয়ে নীরবে এবং দ্রুততার সাথে হোমস এগিয়ে চলল বসকম পুলের উদ্দেশ্যে। সেই পথের দুধারে স্যাঁতস্যাঁতে তৃণভূমির উপর অনেক পায়ের ছাপ রয়েছে।
হোমস দেখলাম কখনো তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, কখনো থেমে দাঁড়িয়ে পড়ছে, আবার কখনো পথের ধারে ওই তৃণভূমিতে ঘুরপাক খাচ্ছে। পিছনে যে আমরা দুজন রয়েছি সে ব্যাপারে সে সম্পূর্ণ উদাসীন। তাও আমি আর লেস্ট্রেড নিঃশব্দে তার পিছনে হেঁটে চললাম। আমি বুঝতে পারছি হোমসের এইসব কার্যকলাপ স্কটল্যান্ড ইয়ার্ডের এই দুঁদে অফিসারটির মনে একটা বিরক্তির উদ্রেক করছে। কিন্তু আমি এটাও জানি লোকটার নাম শার্লক হোমস। তার প্রতিটা কাজই একটা নির্দিষ্ট লক্ষ্যকে উদ্দেশ্য করেই পরিচালিত হয়। বসকম পুল দেখলাম প্রায় 50 গজ লম্বা একটা জলাশয়, চারপাশে ঝোপঝাড় আর সরু নলখাগড়া জাতীয় গাছপালা। এটা রয়েছে হেদারলি ফার্ম এবং মিস্টার টার্নারের প্রাইভেট পার্কের সীমানায়। পুলের কাছে পৌঁছে দেখলাম মিস্টার টার্নারের প্রাসাদের চূড়া দেখা যাচ্ছে ঘন জঙ্গলের উপর দিয়ে। লেস্ট্রেড আমাদের সেই জায়গাটায় নিয়ে গেল যেখানে মিস্টার ম্যাকার্থির মৃতদেহটা পাওয়া গেছিল। দেখা গেল জায়গাটা এতটাই ভেজা ছিল যে মিস্টার ম্যাকার্থির আহত হয়ে সেখানে পড়ে যাওয়ার সমস্ত চিহ্নই এখনো বিদ্যমান। হোমসের চোখে মুখে আরো উত্তেজনা ফুটে উঠল। ওকে দেখেই বুঝলাম এখানে ওর জন্য এমন অনেক তথ্য অপেক্ষা করছে যা আমাদের সাধারণ দৃষ্টিতে ধরা পড়বে না। কুকুর যেমন ঘ্রাণ শক্তির সাহায্যে লক্ষ্যের দিকে ছুটে চলে, তেমনভাবে ও ছুটে গেল জায়গাটার দিকে। এটা ওটা দেখতে দেখতে হঠাৎ লেস্ট্রেডকে বলল, তুমি পুলে কেন গেছিলে? আমি ছিপ ডুবিয়ে দেখেছিলাম যে কোনো অস্ত্র বা আর কোনো ক্লু পাওয়া যায় কিনা, কিন্তু আপনি কিভাবে? ওহ নো লেস্ট্রেড, তোমার পায়ের ছাপ যে গোটা জায়গাটা জুড়ে ছড়িয়ে রয়েছে। ইস, তুমি কি করেছো এগুলো? হ্যাঁ, একবার যদি প্রথমে এখানে আসতে পারতাম কত সহজই না হতো সব কিছু। কিন্তু আচ্ছা, এই যে এখানে লজ কিপার ও তার দলবল আসে এবং ডেড বডির চারপাশে 6 থেকে 8 ফুট পর্যন্ত ঢেকে দেয়, কেমন? কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে একই লোকের 3 রকম পায়ের ছাপ, এগুলো নিশ্চয়ই। বলেই পকেট থেকে একটা লেন্স বের করে সেই তৃণভূমির উপর প্রায় শুয়ে পড়ল। পায়ের ছাপগুলো খুঁটিয়ে দেখতে দেখতে নিজের মনেই বলতে লাগলো, এগুলো জুনিয়র ম্যাকার্থির পায়ের ছাপ। সে 2 বার হেঁটেছিল, 1 বার দৌড়েছিল। এই মাটিতে চেপে বসে যাওয়া জুতোর ছাপগুলো অন্তত তাই বলছে। যা মনে হচ্ছে সে এলো, তার বাবাকে পড়ে থাকতে দেখলো, তারপর দৌড়ে গেল। আচ্ছা, এইগুলো হলো সিনিয়র ম্যাকার্থির পায়ের ছাপ। যা মনে হচ্ছে তিনি একই জায়গা দিয়ে পায়চারি করছিলেন। কিন্তু এটা কিসের চিহ্ন? বন্দুকের বাটেন্ট? হ্যাঁ, তাহলে এর উপরে ভর দিয়েই দাঁড়িয়েছিল ছেলেটা। আরে এগুলো কি? কতগুলো চৌকো বুটের ছাপ। এটা তো বেশ অস্বাভাবিক ব্যাপার। ছাপগুলো এলো, চলে গেল, আবার ফিরে এলো। ও ইয়েস, নিশ্চয়ই ওই পরে থাকা পোশাকটা নিতে এসেছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ছাপগুলো এসেছিল কোথা থেকে আর গেলই বা কোথায়? হোমস উঠে সেই পায়ের ছাপগুলো ধরে চলতে লাগলো। আমরা ওকে দেখে জঙ্গলের ধারে একটা বড় গাছের ছায়া এসে দাঁড়ালাম। দেখলাম ও কিন্তু আমাদের দিকে না এসে অন্য একটা দিকে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলো। কিছুক্ষণ পর ওর মুখ থেকে একটা প্রশান্তি সূচক শব্দ শুনতে পেলাম। ওর কাছে গিয়ে দেখি ও মাটিতে পড়ে থাকা শুকনো ডালপাতা সরিয়ে কিছুটা ধুলো মাটি একটা খামে সংগ্রহ করে নিল। তারপর আবার লেন্স দিয়ে জায়গাটা পরীক্ষা করতে লাগলো। একটা খাঁচ কাটা পাথর সেখানে পড়েছিল, সেটাও বেশ যত্ন নিয়ে পরীক্ষা করল। তারপর আবার উঠে একটা অস্পষ্ট রাস্তা ধরে চলতে লাগলো। দেখলাম রাস্তাটা গিয়ে মিশেছে হাই রোডে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, বুঝলে? ফিরে আসতে আসতে মন্তব্য করলো হোমস। যা মনে হচ্ছে ডান দিকের এই ধূসর বাড়িটাই সেই লজ। আমাকে একবার মোরানের সাথে কথা বলতে হবে। সেরকম হলে একটা ছোট্ট নোটসও দিয়ে রাখতে হবে তাকে।
আচ্ছা, আমি কথা বলে আসছি, তোমরা বরং গাড়ির কাছে ফিরে যাও, কেমন? তারপর রস ফিরলে না হয় একসাথে লাঞ্চ করা যাবে। আমাদের গাড়ির কাছে ফিরে আসতে সময় লাগলো প্রায় 10 মিনিট। কিছুক্ষণের মধ্যেই হোমসও ফিরে এলো। দেখলাম ওই খাঁচ কাটা পাথরটা নিজের সঙ্গে রেখে দিয়েছে। সেটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে ও বলল, বুঝলে ভাই লেস্ট্রেড, এটা কিন্তু তোমার কাজে আসতে পারে। তাই নাকি? কিভাবে? কারণ আমি যদি খুব ভুল না করি, আঘাতটা করা হয়েছে এটা দিয়েই। মানে এটা কি করে সম্ভব? আরে এতে তো খুনের কোনো চিহ্নই আমি দেখতে পাচ্ছি না। কারণ এতে খুনের কোনো চিহ্নই নেই। তাহলে আপনি এতটা শিওর হচ্ছেন কিভাবে? যেখানে এটা পড়েছিল সেখানে দেখলাম সদ্য ঘাস গজাতে শুরু করেছিল। এটা বেশি দিন সেখানে থাকলে নিশ্চয়ই তেমনটা হতো না। অন্যদিকে মিস্টার ম্যাকার্থির মাথার ক্ষতের সাথেও এটার আকার, ওজন এসবের বেশ মিল আছে। আর তাছাড়া এখনো যখন খুনের আসল অস্ত্রটা তোমরা খুঁজে পাওনি, তখন এটাকেই সেই অস্ত্র বলে ধরে নেওয়া যাক না? আচ্ছা বেশ, কিন্তু খুনটা করলোই বা কে? খুনটা কে করলো? একজন লম্বা মানুষ, যিনি লেফট হ্যান্ডেড, বাঁ পাটা একটু খুঁড়িয়ে চলেন, যার পরনে ছিল ধূসর বর্ণের পোশাক আর পায়ে ছিল মোটা শোলের বুট, যিনি ইন্ডিয়ান সিগার খান এবং একটা সিগার হোল্ডার ব্যবহার করেন, আর যার পকেটে থাকে একটা ভোঁতা পেন নাইফ। আরো কিছু আইডেন্টিফিকেশন রয়েছে, তবে আমার মনে হয় খুনিকে চিহ্নিত করার জন্য এইগুলোই যথেষ্ট। আমার মুখ হাঁ। লেস্ট্রেড একটু হেসে বলল, আপনার তত্ত্বগুলো তো বেশ ভালোই, কিন্তু মিস্টার হোমস, আমাদের লড়তে হচ্ছে উর্বর মস্তিষ্কের ব্রিটিশ জুরির সঙ্গে। আর সেখানে যে শুধু এই শুকনো কথায় চিড়ে ভিজবে না, তাতে সরস প্রমাণ লাগবে যে, সেটাই বা কোথায় শুনি? প্রমাণ জোগাড় করা তোমার কাজ, সেটা তুমি করো তোমার নিজস্ব পদ্ধতিতে, আর আমার কাজ আমি করি। ও হ্যাঁ, আজ বিকেলে আমি একটু ব্যস্ত থাকবো, আর সম্ভবত সন্ধ্যার ট্রেনে লন্ডন ফিরব। সে কি মিস্টার হোমস, কেসটা ফিনিশ করবেন না? ইটস ফিনিশড মাই ডিয়ার লেস্ট্রেড। আর এই রহস্য? সেটারও সমাধান হয়ে গেছে। দেন হু ইজ দ্য ক্রিমিনাল? কেন, এতক্ষণ ধরে যার কথা বলছি। কিন্তু সে কে? তুমি খুঁজে বের করো তাকে। এই তো ছোট এলাকা, খুঁজে বের করা আশা করি খুব একটা কঠিন হবে না। লেস্ট্রেডের চোয়াল শক্ত হলো। কাঁচটা একটু ঝাঁকিয়ে নিয়ে এসে বলল, আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ মিস্টার হোমস, তাই আমি যদি শুধুমাত্র আপনার কথার উপর ভিত্তি করে একজন বাঁ হাতি খোড়া লোককে সারা দেশে খুঁজে বেড়াই, তাহলে গোটা স্কটল্যান্ড ইয়ার্ড যে আমাকে হাসির পাত্র বানিয়ে ছাড়বে, সেটা আপনি বুঝতে পারছেন না? ঠিক আছে, তুমি এখানে একটু খোঁজাখুঁজি করে দেখোই না, তারপর সন্ধ্যায় আমি ফেরার আগে তোমাকে একটা কিছু সূত্র ধরিয়ে দিয়ে যাব, কথা দিচ্ছি। লেস্ট্রেডকে তার হোটেলে নামিয়ে আমরা আমাদের হোটেলে ফিরলাম। খেতে বসে দেখলাম হোমস কোনো কথা বলছে না, এবং ওর মুখে চিন্তা আর বেদনা একসাথে ফুটে উঠে একটা বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি করেছে। বুঝলে ভায়া ওয়াটসন, আমি যে কি করব ঠিক বুঝতে পারছি না, তাই তোমার সঙ্গে একটু পরামর্শ করে নিতে পারলে খুব ভালো হয়। তুমি তো জানোই তোমার পরামর্শের মূল্য আমার কাছে ঠিক কতটা জরুরি। নিশ্চয়ই, তা বলো না কি বলবে। দেখো ওয়াটসন, কেসটা একটু তলিয়ে দেখলে দেখা যায় জুনিয়র ম্যাকার্থির বক্তব্যে দুটো ব্যাপার আমাদের দুজনকেই তাৎক্ষণিকভাবে প্রভাবিত করেছিল, কিন্তু আমি প্রভাবিত হয়েছিলাম ছেলেটির পক্ষে, আর তুমি হয়েছিলে তার বিপক্ষে। যাই হোক, প্রথম পয়েন্টটা হলো ছেলেকে দেখার আগেই বাবার ওই কুই চিৎকারটা, আর দ্বিতীয়টা হলো মৃত্যুর ঠিক আগে সিনিয়র ম্যাকার্থির মুখ থেকে বেরোনো অস্পষ্ট কয়েকটা কথার মধ্যে একটা ইঁদুরের উল্লেখ। এখন এই দুটো দিকের উপর ভিত্তি করে একটু আলোচনা করা যেতে পারে। বেশ, তাহলে প্রথমে ওই কুঁইয়ের ব্যাপারটাই বলো। দেখো ওয়াটসন, ওই শব্দটা তিনি আর যাই হোক নিজের ছেলের জন্য ব্যবহার করেননি, কারণ তখনও তিনি জানতেন তার ছেলে রয়েছে ব্রিস্টলে। তাহলে নিশ্চয়ই শব্দটা ছিল অন্য কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য।
আর এখানেই আমি একটা থিওরি তৈরি করেছি। কি থিওরি? দেখো, আমি যতদূর জানি এই কুই শব্দটি মেনলি ব্যবহার হয় অস্ট্রেলিয়ানদের মধ্যে, আর মিস্টার ম্যাকার্থি নিজেও ছিলেন একজন অস্ট্রেলিয়ান। তাহলে কি এটা হতে পারে না যে ওই বসকম পুলে মিস্টার চার্লস ম্যাকার্থি যাকে মিট করতে গিয়েছিলেন তিনিও একজন অস্ট্রেলিয়ান? ঠিক তো, এটা তো ভেবে দেখিনি। আর ওই ইঁদুরের ব্যাপারটা? শার্লক হোমস এবার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ টেবিলের উপর মেলে ধরে বলল, এটা ভিক্টোরিয়া কলোনি ম্যাপ। কাল রাতে ব্রিস্টলে টেলিগ্রাম করে এটা আনিয়েছে। দেখো তো এই জায়গাটার নামটা পড়তে পারো কিনা? হোমসের আঙুল যে জায়গাটা নির্দেশ করছে তার নামটা আমি পড়লাম, র্যাট। ঠিক পড়েছ। আচ্ছা, এবার পুরোটা পড়ো তো দেখি। কথাটা বলে হোমস পুরো ম্যাপটা খুলে টেবিলের ওপর বিছিয়ে দিল। এবার জায়গাটার পুরো নামটাই দেখা যাচ্ছে। আমি পড়লাম, ব্যালারেট। একদম ঠিক। মৃত্যুর ঠিক আগে মিস্টার চার্লস ম্যাকার্থি তার ছেলেকে বিড়বিড় করে এটাই বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার ছেলে শুধুমাত্র লাস্ট দুটো সিম্বলই বুঝতে পেরেছিল। তাই ব্যালারেট হয়ে যায় এ র্যাট, অর্থাৎ ইঁদুর। আসলে সিনিয়র ম্যাকার্থি বলতে চেয়েছিলেন এই ব্যালারেটের কোনো ব্যক্তি তাকে খুন করতে চেয়েছিলেন। ওয়াও, ইটস ওয়ান্ডারফুল হোমস। আমি চেঁচিয়ে উঠলাম, এটাই সত্যি ওয়াটসন। এবার তুমি দেখো, থার্ড পয়েন্টটা ছিল ওই ধূসর বর্ণের পোশাকটা। এটাই জুনিয়র ম্যাকার্থির বক্তব্যকে আরো সত্যি বলে প্রমাণ করে, কারণ এখন তোমরা বুঝতেই পারছি যে ওই ধূসর পোশাকটা ব্যালারেটের সেই অস্ট্রেলিয়ানের। সার্টেনলি। এবং তিনি বর্তমানে এই এলাকারই মানুষ, কারণ বসকম পুলে পৌঁছানোর মাত্র দুটো রাস্তা, একটা খামারের মধ্যে দিয়ে আর অন্যটা এস্টেটের ওই রাস্তা দিয়ে। এবার ভেবে দেখো, এই দুটো রাস্তাই কিন্তু মেনলি ব্যবহার করে এখানকার বাসিন্দারা। বাইরের লোকেদের খুব একটা সেখানে যেতে দেখা যায় না। আচ্ছা বেশ, তারপর এলো আমাদের আজকের অভিযান। সেখানে গিয়ে খুনির সম্পর্কে কি কি তথ্য পেয়েছে সেসব নিশ্চয়ই তোমার অজানা নয়। না, কিন্তু কিভাবে তুমি এত কিছু তথ্য পেলে সেটা অজানা। মাই ডিয়ার ওয়াটসন, তুমি তো আমার কর্মপদ্ধতি জানোই। আমার যাবতীয় সিদ্ধান্তই গৃহীত হয় পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। যেমন তার হাইট আমি বুঝেছি হাঁটার দৈর্ঘ্য আর বুটের সাইজ দেখে। হ্যাঁ, তার বুটগুলো কিন্তু বেশ অদ্ভুত। আচ্ছা, খুঁড়িয়ে হাঁটার ব্যাপারটা সেটা বুঝলে কি করে? তার বাঁ পায়ের ছাপ দেখলাম ডান পায়ের থেকে বেশি স্পষ্ট, অর্থাৎ ডান পায়ের চেয়ে বাঁ পায়ে ভার বেশি পড়েছে। সচরাচর খোঁড়া না হলে এমনটা হয় না। কিন্তু সে যে লেফট হ্যান্ডেড সেটা বুঝলে কি করে? আহা ওয়াটসন, তুমি কি সার্জেন্টের রিপোর্ট পড়োনি? সেখানে উনি কি লিখেছিলেন যে আঘাতটা করা হয়েছে পিছন দিক থেকে এবং সেটা করা হয়েছে মাথার বাঁ দিকে। একমাত্র লেফট হ্যান্ডেড না হলে এভাবে আঘাত করা সম্ভব নয়। শোনো, তোমাকে আরো বলি, বাবা এবং ছেলের সাক্ষাতের সময় এই লেফট হ্যান্ডেড ব্যক্তি গাছের আড়ালে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। আমি গাছের গোড়ায় পড়ে থাকা সিগারের ছাই পরীক্ষা করে দেখেছি। তুমি তো জানোই তামাকের ছাই সম্পর্কে আমার বিশেষ জ্ঞান রয়েছে, আর সে দেখেই আমি বুঝতে পারি আমাদের অপরাধী ইন্ডিয়ান সিগার খাচ্ছিলেন। আর আমার এই ধারণা সত্য প্রমাণিত হয় যখন আমি একটু দূরে শ্যাওলার মধ্যে আধ পোড়া সিগারটা খুঁজে পাই। আর সিগার হোল্ডার? সিগারটা দেখে বুঝলাম সেটা ডাইরেক্ট তার মুখে ধরা ছিল না, কারণ তার ডগাটা কেটে ফেলা হয়েছিল, কামড়ানো হয়নি। আর কাটাটাও দেখলাম ঠিকঠাক হয়নি। অতএব ওই ভোতা পেন নাইফের অবতারণা। সত্যি হোমস, তুমি অপরাধীর চারপাশে এমন জাল বিস্তার করেছ যা কেটে বেরোনো তার পক্ষে এক প্রকার অসম্ভব। আর সেই সাথে তুমি একজন নিরাপরাধ ব্যক্তিকে যেন একেবারে ফাঁসির দড়ি কেটে ফিরিয়ে আনতে চলেছ। তবে হোমস, আমার মনে হচ্ছে এইসব তথ্য প্রমাণ যেন একটা দিকেই নির্দেশ করছে, আর সেটা হলে অপরাধীর নাম হওয়া উচিত মিস্টার জন টার্নার। দরজায়
হোটেলের ওয়েটারের এই আকস্মিক চেঁচিয়ে ওঠায় দুজনেই চমকে উঠেছিলাম। সেটা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই দরজাটা একটু খুলে সে আবার বলল, মিস্টার জন টার্নার এসেছেন স্যার, উনি আপনাদের সাথে দেখা করতে চান। কথাটা বলেই সে দরজাটা পুরোটা খুলে একজন ভদ্রলোককে নিয়ে আমাদের বসার ঘরে প্রবেশ করল। যিনি এলেন তার যেন এক অদ্ভুত চিত্তাকর্ষক ব্যক্তিত্ব রয়েছে। তার খুঁড়িয়ে হাঁটা এবং ঝুলে যাওয়া কাঁধ যেমন একটা জীর্ণতার সাক্ষ্য দিচ্ছে, তেমনি তার বলিরেখাযুক্ত খসখসে মুখ এবং বিশাল দেহ সাক্ষী দিচ্ছে তার শারীরিক এবং চারিত্রিক দৃঢ়তার। সেই সাথে জট পাকানো দাড়ি গোঁফ, কোঁচকানো চুল, ছাইয়ের মতো সাদা মুখ এবং নীল আভার আচ্ছন্ন ঠোঁট ও নাকের কোণের দিকে এক ঝলক দৃষ্টিপাত করে আমার মনে হলো ইনি নিশ্চয়ই কোনো মারাত্মক এবং দীর্ঘস্থায়ী রোগের কবলে পড়েছেন। আসুন আসুন, ভেতরে আসুন, সোফায় বসুন। আপনি আমার কোনো নোটস পেয়েছিলেন? আজ্ঞে হ্যাঁ, লজ কিপার এটা দিল আমায়। আপনি নাকি কেলেঙ্কারি এড়াতে আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, আসলে হলে গিয়ে কথাগুলো বললে অনেকে অনেক রকম কথা বলতো, আর সেটা আপনার জন্য খুব একটা সুখকর হতো না, তাই। কিন্তু আমাকে হঠাৎ আপনার কি দরকার পড়ল? বলছি, অ্যাকচুয়ালি আমি মিস্টার ম্যাকার্থির খুনের আসল রহস্যটা জানতে পেরেছি। মনে হলো হোমস যেন কথার সাহায্যে নয়, চোখের দৃষ্টির সাহায্যে উত্তরটা দিল। কথাটা শোনার পরই মিস্টার জন টার্নারের চোখ মুখ যেন শুকিয়ে গেল। তিনি দু হাতে নিজের মুখ ঢেকে ফেললেন, তারপর বললেন, ওহ গড, বিশ্বাস করুন মিস্টার হোমস, আমি ছেলেটার কোনো ক্ষতি হতে দিতাম না। যদি বিচারের রায় সত্যি তার বিরুদ্ধে যেত তাহলে আমি সব স্বীকার করতাম, বিশ্বাস করুন। ওয়েল, এটা শুনে ভালো লাগলো যে আপনি সব স্বীকার করতেন, কিন্তু আমার প্রশ্ন, আপনি এতদিন এটা করেননি কেন? তাহলে তো ওই নির্দোষ ছেলেটাকে এভাবে শাস্তির মুখে পড়তে হতো না। আবার ওই ছোট্ট মেয়েটার কথা ভেবে বিশ্বাস করুন, ও যদি শুনে আমি খুন করেছি আর সেজন্য আমাকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে একেবারে ভেঙে পড়বে। মেবি সেটা নাও হতে পারে। মানে এইটা কিভাবে সম্ভব? দেখুন মিস্টার টার্নার, আমি কোনো সরকারি এজেন্ট নই। আপনার মেয়েই আমার কাছে সাহায্য চেয়েছিল এবং আমি তার স্বার্থেই এই তদন্তটা করেছি। সুতরাং আপনাকে ধরিয়ে দেওয়ার কোনো দায় আমার নেই। তবে হ্যাঁ, ওই নির্দোষ ছেলেটাকে মুক্ত করতে যা করার তা আমাকে করতেই হবে। বেশ, আসলে কি জানেন তো, আমি বহু বছর ধরে ডায়াবেটিসে ভুগছি। ডাক্তার বলেছে আমি আর 1 মাসও বাঁচব কিনা সন্দেহ আছে। তাই আমিও চাই আমার মৃত্যু যেন আমার নিজের বাড়িতেই হয়, জেলের অন্ধকারে নয়। বেশ, আপনি আমাদের আসল সত্যিটা বলুন, আমি সবটা লিখে রাখবো এবং আপনি শুধু নিচে একটা সাইন করে দেবেন। আর এই গোটা ব্যাপারটার সাক্ষী থাকবে আমার বন্ধু ডক্টর ওয়াটসন। এটা হবে জুনিয়র ম্যাকার থেকে বাঁচানোর শেষ অবলম্বন। আমি কথা দিচ্ছি, একান্ত প্রয়োজন না হলে এটা আমি ব্যবহার করব না, কেমন? হোমস উঠে একটা পেন আর একতারা কাগজ নিয়ে এলো। বৃদ্ধ বলতে আরম্ভ করলেন, বেশ, তবে বিচার শেষ হওয়া পর্যন্ত আমি বাঁচব কিনা জানি না, তাই স্বীকারোক্তি আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে আমিও চাই নির্দোষ ছেলেটা মুক্তি পাক, তাই সব খুলে বলছি। এই নাটকের অভিনয় শুরু হয় অনেক দিন আগে, সেই আর্লি 60s। চার্লস ম্যাকার্থি লোকটাকে আপনি চেনেন না মিস্টার হোমস? সে ছিল সাক্ষাৎ শয়তানের অবতার। তার মতো লোকের খপ্পরে যেন আমার শত্রুও না পড়ে। 20 বছর ধরে সে আমার জীবনটা নরক করে দিয়েছিল। কিভাবে তার খপ্পরে পড়লাম সেটা আগে শুনুন। ওই আর্লি 60s কথা। আমার তখন তরুণ বয়স, রক্ত গরম, আর স্বভাবটাও ছিল কিছুটা
বেপরোয়া ধরনের। সোনার খনিতে কাজ করার পাশাপাশি খারাপ সঙ্গে পড়ে দেদার মদ্যপান করছি, মাঝে মাঝে রাতে স্টেশনে ওয়াগন থামিয়ে লুটপাট করছি, মানে যাকে বলে একটা বন্য স্বাধীন জীবনযাপন। ভাগ্য যে কোন দিকে নিয়ে যাচ্ছে তখন তার কিছুই আঁচ করতাম না। আমরা দলে 6 জন ছিলাম, আর আমি ছিলাম তাদের লিডার, ব্যালারাডের কুখ্যাত ব্ল্যাক জ্যাকস। আমাদের সেই দলটা আজও ব্যালারাড গ্যাং নামে পরিচিত। একদিন ব্যালারাড থেকে একটা সোনা ভর্তি কনভয় মেলবোর্নের দিকে আসছিল। আমরা সুযোগ বুঝে সেটাকে আক্রমণ করলাম। সে তার সাথে ছিল 6 জন স্ট্রুপার, আর আমরাও ছিলাম 6 জন। সুতরাং বেশ জোরদার লড়াই হলো। তবে প্রথমেই আমরা প্রায় 4টে শ্যাডল গাড়ি খালি করে ফেললাম, কিন্তু সেই সাথে আমরা গুলি চালানোর আগেই আমাদের দলের 3 জন মারা গেল। আমি তখন আমার পিস্তলটা ঠেকালাম সেই কনভয়ের ড্রাইভারের মাথায়। সেই ড্রাইভার আর কেউ নয়, এই ম্যাকার্থি। উফ, এখন আফসোস হয় সেদিন যদি তাকে মেরে ফেলতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না আমাকে। কিন্তু আমি তা না করে তার চোখের সামনে নিজেকে এমনভাবে মেলে ধরলাম যাতে আমার চেহারাটা সে সারা জীবন মনে রাখে। এখন বুঝতে পারি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। যাই হোক, সে লুট করা সোনার একটা অংশ নিয়ে চলে এলাম ইংল্যান্ডে। বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ ধনী হয়ে জীবনটাকে নতুনভাবে শুরু করতে ইচ্ছে হলো। এই জমিটা কিনলাম, বিয়ে করলাম, একটা ছোট্ট ফুটফুটে মেয়েও হলো। কিন্তু ব্যাড লাক, ছোট্ট অ্যালিসকে আমার কাছে রেখে ওর মা মরে গেল। কিন্তু ওই অ্যালিস ওর সেই নরম হাতের ছোঁয়ায় আমাকে বদলাতে সাহায্য করলো। ওর মুখ চেয়েই অতীতের যথাযথ ক্ষতিপূরণ করার চেষ্টা করছিলাম। সব কিছু যখন ঠিকঠাক চলছে তখনই একদিন ওই ম্যাকার্থির কাছে ধরা পড়ে গেলাম। একটা ইনভেস্টমেন্টের কারণে আমাকে শহরে যেতে হয়েছিল, আর সেখানেই দেখা হয়ে গেল তার সাথে। দেখলাম তার পরনে তেমন কোনো পোশাক বা পায়ে একটা জুতোও নেই। আমার হাতে একটা আলতো স্পর্শ করে সে বলল, Here we are, Mr. জ্যাক্স। আশা করি ভালো আছো, আর নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি। তুমি ঠিক ধরেছ, আমি সেই কনভয়ের ড্রাইভার। যাই হোক, এখন আমার একটা প্রস্তাব আছে। আমি আর আমার ছেলে, আমরা 2 জন এখন থেকে তোমার সাথেই থাকবো, তোমার ফ্যামিলির সাথে, আর আমাদের যাবতীয় দেখভাল তুমি করবে। যদি রাজি থাকো তো ভালো, নইলে লুক হিয়ার মিস্টার জ্যাক্স, এটা ইংল্যান্ড। এখানকার পুলিশ যেমন সক্রিয়, আইনও তেমনই কঠোর। সো সেই থেকে ওরা বাবা ছেলে মিলে বিনা ভাড়ায় আমার সবচেয়ে দামি সম্পত্তিতে এসে বসবাস করতে লাগলো। চার্লস আমার ঘাড়ে এমন চেপে বসেছিল যে আমি এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। সমস্যা আরো বাড়ল অ্যালিস বড় হওয়ার পর। ম্যাকার্থি বুঝল পুলিশের থেকেও আমি বেশি ভয় পাই আমার ওই কালো অতীতটাকে। সেটা বোঝার পরই আমার উপর আরও চাপ সৃষ্টি করে আমার বেশিরভাগ সম্পত্তি সে নিজের নামে লিখিয়ে নিল। কিন্তু শেষে সে এমন কিছু চেয়ে বসল যা কোনো দিনই আমার পক্ষে দেওয়া সম্ভব নয়।
সে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য আমার মেয়েকে চেয়ে বসল। সে জানতো আমি অসুস্থ, বেশি দিন হয়তো বাঁচব না। তার উদ্দেশ্য ছিল তার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে আমার পুরো সম্পত্তিটা গ্রাস করা। কিন্তু এবার আমি দৃঢ়ভাবে বেঁকে বসলাম। ছেলেটিকে আমার অপছন্দ ছিল এমন নয়, কিন্তু তার শরীরেও যে ওই শয়তানের রক্তটা বইছে, আর এটাই ছিল আমার আপত্তির প্রধান কারণ। ম্যাকার্থি থ্রেট দিতে লাগলো, আমিও আমার সিদ্ধান্তে অটল থাকলাম। আর এটাই তাকে তার সবচেয়ে খারাপ কাজটা করার সাহস জোগালো। ঠিক হয়েছিল বসকম পুলের ধারে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে এবং একটা সিদ্ধান্তে আসা হবে। কিন্তু সেখানে গিয়ে দেখলাম ম্যাকার্থি তার ছেলের সাথে কথা বলছে। ফলে আমি গাছের পিছনে একটা শিকার ধরিয়ে অপেক্ষা করতে লাগলাম। বাবা, কি তুমি তুমি এখানে কি করছো? যাও, চলে যাও এখান থেকে। হ্যাঁ, সে না হয় যাব, কিন্তু তুমি অমন হন হন করে চলে এলে কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। তোমাকে আমার খুব অন্যরকম লাগছে। আমাকে বলো কি হয়েছে। কেন বলবো, কেন? হ্যাঁ, তুমি আমার কোনো কথা শুনেছো? হ্যাঁ, যে তুমি এক্সপেক্ট করো আমাকে তোমার কথা শুনতে হবে? তুমি যা চাও তা মোটেও সম্ভব নয় বাবা। কেন সম্ভব নয়? হ্যাঁ, কেন? কবে থেকে বলছি যাও করে অ্যালিসের ভালোবাসাটা অর্জন করো, তারপর ওকে বিয়ে করে নাও। সেটা করবেন না উনি। এখন এসেছেন আমার কাছে কৈফিয়ত চাইতে। এই যাও তো, যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই, যাও। হ্যাঁ, তাই যাচ্ছি। তবে শুনে রাখো, অ্যালিসকে আমি বিয়ে করব না। কোনো মতেই আমার পক্ষে সম্ভব নয় ওকে বিয়ে করা। আর আমি এটা বলে গেলাম। ওখানে দাঁড়িয়ে ওদের দুজনের সব কথাই আমি শুনছিলাম, আর সেগুলোই আমার মনের ভিতরে রাগ ও ঘৃণাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। শুনলাম ম্যাকার্থি তার ছেলেকে বাধ্য করছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। তার কথা শুনে এটাও মনে হলো আমার মেয়েটা যেন রাস্তার কোনো সাধারণ মেয়ে। তার কোনো নিজস্ব মতামত বলে যেন কিছুই থাকতে পারে না। আর এটাই জাগিয়ে তুলল আমার ভেতরের আদিম প্রবৃত্তিকে। ঠিক করলাম, সেদিন যে কাজ আমি করতে পারিনি, আজ তো আমাকে করতেই হবে। আমি একজন মৃতপ্রায় মানুষ, মিস্টার হোমস। মাই ওন ফেট হ্যাজ বিন সিল্ড অলরেডি। কিন্তু শারীরিক ও মানসিকভাবে আমার এখনো সেই শক্তি রয়েছে। আমি ভাবলাম আমার মেয়ে আর আমার অতীত, এই দুটোকে বাঁচাতে হলে ওই নোংরা লোকটাকে শেষ করতেই হবে। আমি অনেক পাপ করেছি, আর সেজন্য সারা জীবন তার প্রায়শ্চিত্ত করে গেছি। কিন্তু আমার মেয়েটা কেন সেই জালে আটকে পড়বে বলতে পারেন মিস্টার হোমস? তাই এই কাজটা করতে আমি বাধ্য হয়েছি। যাই হোক, কি করে কাজটা করলাম সেটা বলি। ওর ছেলে চলে যেতেই আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। ভাগ্য ভালো, শয়তানটা আমার দিক থেকে পিছন ফিরেছিল। দেখলাম সে তখনও বিড় করে কি সব বলে চলেছে। আমি শরীরের সমস্ত শক্তি যেন আমার বাঁ হাতে জড়ো করলাম। তারপর সামনে পড়ে থাকা একটা পাথর তুলে নিয়ে শয়তানটার মাথায়। জানেন মিস্টার হোমস, ম্যাকার থেকে যখন আঘাত করলাম তখন আমার চোখে যেন সে মানুষ আর নেই, একটা হিংস্র জন্তুতে পরিণত হয়েছে। তাই তাকে মেরে আমার কোনো অনুশোচনা নেই। যাই হোক, তাকে আঘাত করার পর তার ওই পৈশাচিক চিৎকারে তার ছেলে ফিরে এলো। আমি বিপদ বুঝে গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। কিন্তু সেখানে যাওয়ার সময় আমার গায়ের ক্লকটা সেখানে পড়ে গেল। তাই পরে যখন দেখলাম
জেমস তার বাবার সামনে বসে আছে, তখন সুযোগ বুঝে সেটা তুলে নিয়ে এসেছিলাম। ওয়েল জেন্টলম্যান, এই হলো চার্লস ম্যাকার্থির খুনের পিছনের আসল রহস্য। এর বেশি আর কিছু বলার নেই আমার। বৃদ্ধ জন টার্নার চুপ করলেন। তারপর হোমসের লেখার নিচে নিজের একটা স্বাক্ষর করে দিলেন। হোমস বলল, ওয়েল, আমি সবটাই শুনলাম, কিন্তু মিস্টার টার্নার, আপনার বিচার করা আমার কাজ নয়, আর আমি প্রার্থনা করি সেটা যেন আমাকে কোনোদিনও করতেও না হয়। তাহলে এখন কি করবেন আপনি? আপনার শরীরের অবস্থার কথা বিবেচনা করে কিছুই না। আপনি নিজেও খুব ভালো করে জানেন যে অ্যাসাইজের চেয়েও বড় কোনো আদালতে আপনাকে খুব শীঘ্রই আপনার কাজের জবাবদিহি করতে হবে। সেখানে আমি একজন সামান্য মানুষ হয়ে আর কি করতে পারি বলুন? তবে আপনার এই স্বীকারোক্তি আমার কাছে থাকবে। যদি জুনিয়র ম্যাকার্থি শেষমেশ দোষী সাব্যস্ত হয়, তবেই এটা আমি ব্যবহার করব। নচেত আপনি জীবিত থাকুন বা মৃত, আমরা দুজন ছাড়া এটার কথা কেউ কোনোদিনও জানতে পারবে না। আপনি নিশ্চিন্ত থাকুন। তাহলে আসি এখন। তবে একটা কথা বলে যাই আপনাকে, আপনার নিজের মৃত্যু যখন আপনার সামনে এসে দাঁড়াবে, তখনই আপনি বুঝবেন আপনি ঠিক কি চরম শান্তি দিলেন আমাকে। যাই হোক, চলি। বিশাল দেহ নিয়ে কাঁপতে কাঁপতে, খানিক হোঁচট খেতে খেতে ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে গেলেন মিস্টার জন টার্নার। গড হেল্পস আস। অনেকক্ষণ নীরবতার পর হোমস বলল, সত্যি ভাগ্য যে এমন অসহায় মানুষগুলোর সাথেই কেন এমন খেলা খেলেন তা ঈশ্বরই জানেন। তবে আমি ভাবছি একটা অন্য কথা। কি কথা? আসলে কি জানো ওয়াটসন, এসব ঘটনার কথা যখনই শুনি তখনই আমার ব্যাক্সটারের কথাটা মনে পড়ে যায়। There, but for the grace of God goes Sherlock Holmes. সে না হয় বুঝলাম, কিন্তু আমার মনে যে একটা অন্য ভাবনা উঁকি দিচ্ছে। তাই নাকি? বলে ফেলো, কি সেটা? আমি ভাবছি তুমি এই কেসটায় না জড়ালে ছেলেটা নির্ঘাত ফাঁসির দড়িতে ঝুলত। সত্যিই হোমস, ছেলেটাকে একটা নতুন জীবন দিলে তুমি। কথাটা শুনে হোমসের চোখে মুখে একটা দুষ্টু রহস্যময় হাসি ফুটে উঠল। সেরকমই হাসতে হাসতে ও বলল, It's elementary, my dear Watson. It's elementary. ডিফেন্স কাউন্সিলের কাছে হোমসের জমা দেওয়া কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে জেমস ম্যাকার্থিকে বেকসুর মুক্তি দেওয়া হয়। আমাদের সাথে সাক্ষাতের পর আরো 7 মাস বেঁচে ছিলেন বৃদ্ধ জন টার্নার। এখন তিনি চিরঘুমের দেশে। তবে খুশির ব্যাপার এটাই যে চার্লস ম্যাকার্থি আর জন টার্নারের অন্ধকার অতীতকে অজান্তেই পিছনে ফেলে রেখে জেমস আর অ্যালিস সিদ্ধান্ত নিয়েছে বাকি জীবনটা একসাথে কাটিয়ে দেওয়ার। শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন স্যার আর্থার কনার ডয়েলের বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের আরও একটি টান টান গল্প, দ্য বসকম ভ্যালি মিস্ট্রি। গল্পের সূত্রধর আমি রূপা, গল্প পাঠে ও ওয়াটসনের চরিত্রে সায়ন, ইন্সপেক্টর লেস্ট্রেট সৌমিক, মিসেস ওয়াটসন ইপসিতা, চার্লস ম্যাকার্থি রাজ, জন টার্নার পুলক, ইয়ং চার্লস ম্যাকার্থি দেবশ্রী, ইয়ং জন টার্নার রাহুল, জেমস ম্যাকার্থি রমাকান্ত, অ্যালিস টার্নার দেবস্মিতা, করোনার ইন্দ্রজিৎ, সেকেন্ড জুরি ও জনৈক ট্রুপার সায়ন্তন এবং ওয়েটার ও শার্লক হোমসের ভূমিকায় রূপঙ্কর। আবহ সৃষ্টি, স্পেশাল এফেক্টস ও পোস্টার ডিজাইনিং রূপঙ্কর। অনুবাদ, অডিও নাট্যরূপ, শব্দ সংযোজন, শব্দগ্রহণ ও পরিচালনায়
সায়ন্তন দাস। আমাদের আজকের গল্প থেকে প্রশ্ন হলো, চার্লস ম্যাকার্থি ও তার দলবল সোনা নিয়ে কোথায় যাচ্ছিলেন? সঠিক উত্তরটি লিখে জানান কমেন্ট বক্সে, আর সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব আগামী গল্পে। এছাড়াও প্রত্যেক গল্পের শেষে আমরা একটি বোনাস ফ্যাক্ট বলে থাকি। আজকের ফ্যাক্ট জানেন কি? সারা বিশ্বে অভিনীত চরিত্রদের মধ্যে সবার উপরে রয়েছেন আমাদের প্রিয় শার্লক হোমস। হ্যাঁ, ঠিকই শুনছেন, সারা বিশ্বে যত অভিনীত চরিত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশিবার অভিনয় করা হয়েছে শার্লক হোমসের চরিত্র। আর সিনেমা, টিভি, থিয়েটার এবং রেডিও মিলিয়ে এই চরিত্রে অভিনয় করেছেন প্রায় 200-রও বেশি অভিনেতা। কি দারুণ, তাই না? আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো, অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব, অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় thetales-of-phoenix@gmail.com এ। বানানটা একবার বলে দিই, THETALESOFPHOENIX@gmail.com। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙ্গিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো আঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মিলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলো গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, বিদায়।